স্যার ফিলিপ সিডনি লেখা একটি সনেট আমরা এখন পড়ব। স্যার ফিলিপ সিডনি 1554 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং খুব অল্প বয়সে 31 বছর বয়সে 1586 খ্রিস্টাব্দে মারা যান। তিনি একজন এলিজাবেথীয় কবি। তার একটি বই এস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, ওই বইটিতে 108টি সনেট এবং 11টি গান আছে। ওই বইয়ের প্রথম সনেটটি হচ্ছে আজকের সনেট, এবং কবি নিজেই সনেটের কোনো নামকরণ করেননি। সনেটটির প্রথম লাইনটিকেই বিভিন্ন একাডেমিক বইয়ে বা অন্যান্য সংকলনে যখন রাখা হয় তখন ওই প্রথম লাইনটিকেই নাম হিসাবে রাখা হয়। তো সেই অর্থে আমাদের সনেটটির নাম লাভিং ইন ট্রুথ। এই সনেটটি লেখার পেছনে একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটি কবির জীবনের সঙ্গে সম্পৃক্ত। কবি খুব ছোটোবেলা থেকে একটি মেয়েকে ভালোবাসতেন, পেনোলোপে, এবং তাদের ভালোবাসা যখন এনগেজমেন্টের দিকে যাচ্ছিল ঠিক সেই তখন কবি তাকে কোনো কারণে রিজেক্ট করেন এবং পরে পেনোলোপের বিয়ে হয়ে যায় অন্য একজন মানুষের সাথে। কিছু পরে কবির মনে হয় যে তিনি পেনোলোপকে খুব ভালোবাসেন এবং তার ভালোবাসা সত্য, এবং তিনি যে তাকে একসময় রিজেকশন করেছেন এই জন্য তার একটা অন্তর্দহন শুরু হয়, এবং তিনি মনে মনে ভাবেন যে কীভাবে তিনি পেনোলোপকে বোঝাবেন যে তাকে তিনি খুব ভালোবাসেন, এবং এই ভাবনা থেকেই তার এই কবিতাটা এসেছে। এই কবিতাটি যেমন একটি প্রেমের সনেট, ঠিক একইভাবে একজন মানুষের ভিতরে কবিত্ব জাগরণেরও কবিতা এটি। আমরা কবিতাটি পড়তে পড়তে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করব। কবি লিখছেন, লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেন ইন ওয়ার্ডস মাই লাভ টু শো। আমার ভালোবাসা সত্য, এবং আমি যদি কবিতার আকারে আমার ভালোবাসা দেখাতে পারি তাহলে আনন্দিত হব। দ্যাট সি ডিয়ার সি, যে সে মানে কবির প্রেমিকা, ডিয়ার সি প্রিয়তম সে, মাই টেক সাম প্লিজার অফ মাই পেন, আমার যন্ত্রণায় সম্ভবত সে আনন্দ পাবে। আসলে কবি তাকে একসময় ছেড়ে দিয়েছেন আর এখন তার জন্য কবি যন্ত্রণা পাচ্ছেন। এই যে এখন কবির আফসোস হচ্ছে, কবির এই আফসোসটার কারণে ওই মেয়েটির আনন্দ হবে বলে কবি মনে করছেন। এটা এক ধরনের মানব মনের মনস্তাত্ত্বিক বিষয় যে যখন কোনো মানুষকে কেউ ছেড়ে দেয় বা আঘাত দেয় এবং পরে যদি সেই মানুষটি তার জন্য দুঃখ পায় বা কষ্ট পায়, তখন সেই মানুষটির মনে হতে পারে যে আজ সে দুঃখ পাচ্ছে, এটা তার একটা ফিল গুড ফ্যাক্টর আনতে পারে। এরকম ভাবনাটা কবির মনে আসছে। তার ফলে কি হচ্ছে, কবি ভাবছেন যে প্লিজার মাইট কজ হার রিড, রিডিং মাইট মেক হার নো। অর্থাৎ এই যে সে এখন আনন্দে আছে, এই আনন্দের কারণে সম্ভবত সে পড়বে। আসলে কবি যখন এই কবিতাটা লিখছেন সেটা আজ থেকে অনেক বছর আগে, তখন আনন্দ পাওয়ার জন্য অন্য কোনো উপাদান ছিল না। মানুষ আনন্দে থাকলে তারা বই পড়তো। বই ছিল এন্টারটেনের একটা একমাত্র, প্রায় বলতে পারে একমাত্র, বা যে কয়েকটি মিনিমাম যে কয়েকটি উপাদান ছিল তার মধ্যে একটা। এখন যেমন আনন্দ থাকলে মানুষ ফেসবুক করে, রিলস দেখে, মানে সাধারণ মানুষ যারা রিলস দেখে বা বিভিন্ন ধরনের কেউ টিকটকও করে, তখন এই এত উপাদান ছিল না, তখন তারা বই পড়তো। মেয়েরা তো খুব বেশি বই পড়তো। আমার মনে হয় মেয়েদের জন্য একসময় আমাদের বাংলা সাহিত্যের জগৎটাও টিকেছিল পাঠিকার জন্য। তো তাই কবির মনে হচ্ছে যে প্লিজার মাইট কজ হার রিড, রিডিং মাইট মেক হার নো। এই আনন্দ আছে বলে সে বই পড়বে এবং বই পড়ার কারণে সে কিছু জ্ঞান লাভ করবে। আসলে কি হয়, যখন কোনো মানুষ কাউকে তার বৌদ্ধিক চিন্তা দিয়ে প্রভাবিত করতে চায়, ইমপ্রেসড করতে চায়, তখন তার মনে এই ভাবনাটা আসে যে আমি যে চিন্তাটা তাকে দিতে চাইছি সেটা সে নেবে তো, বা নেওয়ার মতো তার আধার আছে তো, না হলে তো উলু বনে মুক্ত ছড়ানো হবে। তা ফলত কবি এখন যা করতে যাচ্ছেন, অর্থাৎ একটা কবিতা লিখতে চাইছেন, যে কবিতাটি সেই মেয়েটি পড়বে এবং বুঝবে যে কবিতাকে সত্যি কত ভালোবাসেন। তো সেটা বুঝতে গেলে তাকে একটা নলেজ অ্যাকোয়ার করতে হবে। তো কবি বিশ্বাস করছেন যে সে আনন্দে থাকার কারণে পড়াশোনা করবে, পড়াশোনা করলে তার জ্ঞান লাভ হবে। নলেজ এবং জ্ঞান লাভ হলে কী হবে, নলেজ মাইট পিটি উইন, এবং এই জ্ঞান কী করবে, তার মধ্যে একটা সহানুভূতি জাগাবে। অ্যান্ড পিটি গ্রেস অবটেন,
এবং এই সহানুভূতি থেকেই সে কবিকে করুণা বা অনুগ্রহ করবে। আসলে মানুষের ভিতরে জ্ঞান বা বৌদ্ধিক চিন্তার প্রসার যত বাড়ে তত তার দেখার সূক্ষ্মতার বৃদ্ধি হয়, এবং তখন কবির ভিতরের যে যন্ত্রণা, তার যে বহুমুখী যে ভাবনাগুলো বুঝতে তার সুবিধা হবে। তাহলে কি হবে, তখন সে কবিকে বুঝতে পারবে এবং সেই বোঝাটা থেকেই কবির প্রতি তার একটা করুণা জন্মাবে। আই শাউট ফিট ওয়ার্ডস টু পেইন্ট দ্য ব্ল্যাকেস্ট ফেস অফ ওয়ে। আমি খোঁজ করছি সেই উপযুক্ত শব্দগুলো যেটা দিয়ে আমার দুঃখের, মানে কবির দুঃখের কালো মুখটা বা কালো চিত্রটা দেখানো সম্ভব হয়। এখানে দুঃখকে কালো মুখের সঙ্গে তুলনা করা হচ্ছে, মানে কালো চিত্রের সঙ্গে তুলনা করা হচ্ছে। আসলে অনেক কালো রঙটা আমাদের চিন্তার ভিতরে একটা শোক, কষ্ট বা অব্যক্ত যন্ত্রণার, বিভৎসতার একটা প্রতীক আর কি। তাহলে কবি সেরকম শব্দ খুঁজছেন যা দিয়ে তিনি তার শোকটাকে ঠিকঠাক করে আঁকতে পারবেন এবং ওই মেয়েটির সামনে প্রতিস্থাপিত করতে পারবেন। স্টার্টিং ইনভেনশনস ফাইন, এবং সেই কারণে তিনি কি করছেন, যে পড়াশোনা করছেন যেখান থেকে তিনি সুন্দর কিছু সৃষ্টি করতে পারবেন। একটা ধারণা আছে যে লেখার জন্য আগে পড়তে হয় এবং পড়লে লেখার অনেক উপাদান পাওয়া যায়। কবিও তাই করছেন, পড়াশোনা করছেন যাতে করে তিনি উপযুক্ত শব্দ বা উপযুক্ত ভাব যা দিয়ে তিনি মেয়েটিকে বোঝাতে পারবেন সেই ভাবের খোঁজ করছেন, শব্দের খোঁজ করছেন। হার উইটস টু এন্টারটেন, এবং ওই যে মেয়েটি পড়াশোনা করেছে তার আনন্দের মুহূর্তে সে বই পড়েছে এবং নলেজ গ্যাদার করেছে, কালেক্ট করেছে, ফলত তার মধ্যে একটা উইট তৈরি হয়েছে। এই উইট, তার ওই যে মেধাটা, সেই মেধাটাকে তিনি এন্টারটেন করতে পারবেন যদি তিনি সেরকম ভাবনা, বিষয় এবং শব্দ খুঁজে পান বা আবিষ্কার করতে পারেন। অফেন টার্নিং আদার্স লিভস, এবং সে কারণে তিনি প্রায়ই অন্যদের লেখা পাতা উল্টান, বড় বড় লেখক, কবি, সাহিত্যিকদের পাতা উল্টান এবং সেখান থেকে তিনি ভাবনা খোঁজার চেষ্টা করেন যা দিয়ে তিনি মেয়েটির উইটকে এন্টারটেন করতে পারবেন, বিনোদন দিতে পারবেন। ইফ দেন্স উড ফ্লো সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স আপন মাই সানবার্নড ব্রেন, তিনি এই কারণে অন্যদের লেখা পড়েন যে সেখান থেকে যদি কিছু তাজা, খুব উল্লেখযোগ্য একটা ঝর্ণা বা বৃষ্টি মতো কিছু নেমে আসে যা দিয়ে তিনি তার সানবার্নড ব্রেন, মানে এটার দুটো অর্থ হতে পারে। এখানে সানবার্ন বলতে তার যে তাপ, তার যে যন্ত্রণা দ্বারা তার যে মন যেভাবে দগ্ধ হয়েছে সেটা, আর এইটা হচ্ছে ওই মেয়েটির জন্য পাওয়া কষ্ট থেকে তার যে মনে যন্ত্রণা, সেই যন্ত্রণা কিছুটা প্রশমিত হতে পারে যদি তিনি তেমন কিছু ভাবনা, বিষয় তার কবিতার মধ্যে লিখতে পারেন যেটা তিনি ওই তার আগের অগ্রজ যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠিত লেখক, সাহিত্যিকদের লেখা তিনি পড়ছেন সেখান থেকে তিনি যদি উপাদান পান, এই আশায় তিনি পড়াশোনা করেন। এর ফলে যেটা হচ্ছে, তিনি যখন সেই চেষ্টাটা করে যাচ্ছেন, আসলে কি হয়, এটা আমাদের সাধারণ মানুষদের জীবনেও ঘটে যে যখন সাধারণ ছেলে মেয়েরা পরস্পরের প্রেমে পড়ে এবং তারা একটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যায়, বিচ্ছেদ বা সেপারেশনের মধ্যে দিয়ে যায়, তখন আমাদের মধ্যে থাকে না যে অন্যের কবিতার লাইন এনে ছেলেটিকে দেওয়া বা মেয়েটিকে শো করা, স্ট্যাটাস দেওয়া বা অন্য কাউকে দিয়ে লিখিয়ে নানাভাবে মানুষ চেষ্টা করে তার মনের কথাটা তার প্রিয়জনকে বোঝাতে, তার ব্যথাটা বোঝাতে। সে নিজে লিখতে পারে না, অনেকে, বেশিরভাগ লোক নিজে লিখতে পারে না, ফলত সে কী করে, অন্যান্য যে লেখা যেখান থেকে পায়, সেটা ফেসবুক থেকে, টুইটার থেকে বা ইউটিউব থেকে, বা যারা একটু বেশি পড়াশোনা করে তারা অন্যের লেখা থেকে, সে রবীন্দ্রনাথ হোক বা আজকের আমাদের সিজাত হোক, কারো না কারো লেখা থেকে তার নিজের মতো করে যেটাতে মনে হয় যে সে তাকে বোঝাতে পারবে বা সে যেটা ভাবছে সেইটাতে ওই লেখাটাতে আছে,
সেইগুলো তারা শো করার চেষ্টা করে। এখানে তার কোনো ব্যতিক্রম নেই, কবিও সে একই কাজই করছেন, যেহেতু তখন ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, ইউটিউব ছিল নাই, ফলত কবি ধার করার চেষ্টা করছেন তার আগের লেখকদের লেখা থেকে। এখন ঘটনা হচ্ছে যে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের সম্পর্কের যে একটা ডিফারেন্ট ভার্সন সেটা, এবং সেই মনটা কি আর অন্য কারো লেখার মধ্য থেকে ছেঁকে এনে দেখানো সম্ভব? সেটা তো তার জীবনের কথা। রবীন্দ্রনাথ যেটা লিখেছেন সেটা ফিট করে রবীন্দ্রনাথের চেতনার সঙ্গে, শ্রীজাত যেটা লিখেছেন সেটা ফিট করে শ্রীজাতের চেতনার সঙ্গে। সেটা যদি আমি কপি করে কাউকে দিই, সেটা পুরোপুরি ফিটেড হয় না তার সাথে। সেই সমস্যাটাই এখানে আছে এর পরের লাইনগুলোতে। বাট ওয়ার্ডস ক্যাম হোল্ডিং ফোর্থ, শব্দগুলো এসে থেমে যায়। ওয়ান্টিং ইনভেনশনস স্টে, তিনি যে আবিষ্কারটা করতে চাইছেন, যে লেখাটা লিখতে চাইছেন, সেটা আটকে যায়। কেন আটকায়? পরের লাইনে উনি বলছেন ইনভেনশন নেচারস চাইল্ড, আসলে এই সৃষ্টিটা হচ্ছে প্রকৃতির সন্তান। ফ্লেড স্টেপডেম স্টাডিজ ব্লো, এইভাবে অন্যের কাছ থেকে, স্টেপডেম বিমাতার কাছে যেমন সন্তান পালিত ঠিকঠাক হয় না, তেমনি অন্যের কাছে ধার নেওয়া চিন্তা দিয়েও কোনো ইনভেনশন করা যায় না। কপি করা কোনো লেখা দিয়ে কোনো মানুষ তার মনের কথা ঠিকঠাক প্রকাশ করতে পারে না, চেষ্টা করলেও সেটা সম্ভব নয়। কবি এটা বুঝতে পারছেন। অ্যান্ড আদার্স ফিট স্টিল সিমড, যখন তিনি এটা চেষ্টা করছেন, তখন অন্যের যে পায়ের ছাপ, অন্যের যে চিহ্ন তাদের লেখার মধ্যে, চিন্তার মধ্যে আছে, সেটা পরিষ্কার দেখা যায়। বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে, কিন্তু কবির নিজের যে পথ, নিজের যে ভাবনা, সেটা স্ট্রেঞ্জার্স মানে অদ্ভুতভাবে সেটা দৃশ্যমান হয় না। কবি যা বলতে চান সেটা সেখানে থাকে না। দাস গ্রেট উইথ চাইল্ড টু স্পিক অ্যান্ড হেল্পলেস ইন মাই থ্রোস, এর ফলে কি হয়? এর ফলে তিনি যা বলতে চান সেটা বলতে পারেন না, ফলত তিনি একটা প্রসব বেদনা অনুভব করেন। তার যা বলার সেটা তিনি বলতে পারেন না। বাইটিং মাই ট্রন্ট পেন, তার বিশ্বাসঘাতক কলম, বিটিং মাইসেলফ ফর স্পাইট, তাকেই যেন বেদনা দেয়, তাকে আরও বেশি করে কষ্ট দেয়, যন্ত্রণা দেয়। যে যন্ত্রণা কমানোর জন্য তিনি লিখছেন, তিনি উল্টে বেশি যন্ত্রণা পাচ্ছেন, কারণ তিনি যা বলতে চাইছেন তার কথাটা তিনি বলতে পারছেন না। কারণ তিনি চেষ্টাটাই করছেন উল্টো, তিনি অন্যদের কাছ থেকে লেখা খুঁজছেন, বিষয় খুঁজছেন, কিন্তু তার নিজের যে ব্যক্তিগত যে অনুভূতিগুলো তিনি বলতে পারছেন না। এই রকম একটা অবস্থায় তিনি পড়েছেন। তার ফল কি হচ্ছে? শেষ লাইনে তিনি শুনতে পাচ্ছেন তার ভিতরের তার লেখক সত্তার ডাক। এইখানে তার লেখক সত্তার জাগরণ হচ্ছে। অর্থাৎ তিনি লিখতে লিখতে যখন বুঝতে পারছেন যে আমি যা বলতে চাই তার কেউ বলে যায়নি আমার জন্যে, এটা আমাকেই বলতে হবে, তখন তার ভিতরের সত্তা বলছে, ফুল, বোকা, শেড মাই মিউজ টু মি, আমার অন্তরাত্মা আমাকে বলছে, বোকা বোকা, লুক ইন দ্য হার্ট, লুক ইন দাই হার্ট, দাই মানে তোমার, কাব্যিক প্রয়োগে তোমার, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও এবং লিখো। তুমি অন্যের লেখা, অন্যের চিন্তায় যেও না। অন্যের চিন্তা অন্যের জন্যে, তাদের চিন্তা তাদের জন্যে। তুমি যা লিখতে চাও তা তোমার হৃদয়ে আছে। লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও এবং লিখো। অর্থাৎ এইখানে যেটা আমাদের বোঝার, এটা যেমন কবিতার ক্ষেত্রে সত্য, একটি মৌলিক কবিতা হয়ে ওঠার জন্য এই কবিতায় যা বলা হচ্ছে তা অতি ধ্রুব সত্য। কারণ কেউ যদি মৌলিক লিখতে চান, সৃজনশীল লিখতে চান, তাহলে তাকে তার নিজের কথাটা, তার নিজের অভিজ্ঞতাটা, নিজের বোধিটা দিয়ে লিখতে হয়। অন্যের বই থেকে পড়ে আমরা যদি লিখতে যাই, সেটা তার লেখা হয়। এইটি মৌলিক কবিতার ক্ষেত্রে যেমন সত্য, তেমনি আরেকটি সত্য এখানে বলা আছে, সেটা হচ্ছে আমরা যাদের ভালোবাসি, এই ভালোবাসাটা তখনই আমি নিজের দিক থেকে প্রকাশ করতে পারি যখন আমি আমার চেতনা, আমার চিন্তা, আমি যেভাবে ভালোবাসি সেটা যদি আমার মনের মধ্য দিয়ে ফুটিয়ে তুলতে পারি।
পৃথিবীর কারো কবিতায়, পৃথিবীর কারো গানে আমি আমার ভালোবাসাকে খুঁজে পাবো না। আমার ভালোবাসাকে খুঁজতে হবে আমারই কবিতায়, আমারই গানে, আমারই কথায়, আমারই চিন্তায়। এইটি এখানে বলা আছে। অর্থাৎ লেখার নিজস্বতা, প্রেম বোধের নিজস্বতা এই কবিতার প্রধান বিষয়বস্তু। হ্যাঁ, এখানে পেনেলোপের জন্য কবির যে ব্যথা, কবির যে যন্ত্রণা, কবির যে অনুভূতি, সেটা কবি বোঝাতে গিয়েছিলেন অন্যের কাছে দ্বারস্থ হয়ে, এবং যেটা আসলেই তার কারণে তিনি ব্যর্থ হয়েছেন, এবং ফলত সেই ব্যর্থতাই তাকে সঠিক পথটাও দেখিয়ে দিয়েছেন। সঠিক পথটা হচ্ছে ওইটি যে লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট, নিজের হৃদয়ের মধ্যে দিকে তাকাও এবং লিখো। এটা হচ্ছে কবিতার বিষয়বস্তু।